আসসালামু আলাইকুম। শুরু করছি পরিযান পর্ব ১। আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল তখন আমার বয়স ১০ বছর। রূপার বয়স ছিল ৫ বছর আর পরীর বয়স মাত্র ১.৫ বছর। ছোট্ট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিলেন। মুখে টু শব্দটি করেননি, প্রতিবাদ তো দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্যও না। কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা, যেখানে আমার আম্মা তার চেয়ে হাজার গুণ বেশি সুন্দরী। তারপরও আব্বা এই মহিলাকেই বিয়ে করেছিলেন, কারণ একটাই, আব্বার একটা পুত্র সন্তান চাই। না হলে তার এত সব সম্পত্তি কে দেখবে, তার জমিদারি কে সামলাবে। যেদিন পরীর জন্ম হলো সেদিন আব্বা বাড়িতে ফেরেনি, কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে। সেজন্যই আব্বা রাগ করে বাড়িতে আসেনি। তার ঠিক দুদিন পর আব্বা বাড়িতে এসেছিল, কিন্তু কারোর সাথে কোনো কথা বলেনি। পরপর ৩টা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না। তার সাথে আরও একটি কথা দাদি বলেছিল, তা হলো যেই মাইয়ার রূপ বেশি হয় পোলা পয়দা করতে পারে না কোনো দিন। এই কথাটা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আম্মা কিছুই বলেনি, চুপচাপ নিজের কাজ করেছিল। পরীকে কোলে রাখতো রূপা, আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম। ও যখন ছোট ছোট হাত পাগুলো নাড়াতো তখন আমার খুব ভালো লাগতো। আম্মা বলে আমার আর রূপার থেকেও পরী বেশি সুন্দর। গালে একটু ছোঁয়া পড়তেই ওর গাল দুটো লাল হয়ে যেত, মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে। সেই ভয়ে পরীকে বেশি কোলে নিতাম না, পাছে যদি ব্যথা পায়। কিন্তু রূপা ছোট পরীকে কোলে নেওয়ার জন্য সবসময় আকুপাকু করতো। পরীকে কোলে নিয়ে বারান্দায় দাওয়ার বসে বৃষ্টি দেখতো, আর আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম। পরীর যখন ছোট ছোট পা ফেলে হাঁটতো তখন দেখতে বেশ লাগতো, ঠিক মোমের পুতুলের মতো। আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নেই, কিন্তু রূপা আর পরী তো বোঝে না, ছোট তো। ওরা দুজনই ওই মহিলার আশেপাশে ঘুরঘুর করতো। পরীকে যখন উনি কোলে নিত আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে। কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি, এতে আমি খুব খুশি হতাম। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলারও একটা মেয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায়। এরপর আরও একটি মেয়ে জন্ম দেন, কিন্তু সেটাও মারা যায়। তারপর যখন আর পড়তে পারল না পড়ি, তার আগেই ডাক পড়ল আবেরজান বেগমের। সাথে সাথে বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে। সবেমাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে, একটু পড়তে না পড়তেই ডাকাডাকি শুরু হয়ে গেছে। চোখ মুখ কুঁচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো। শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চিত দূরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাঁজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতেই চোখ গেল পালঙ্কের উপর বসে থাকা আবেরজান বেগমের দিকে। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছেন তিনি। পরি বড় বড় পা ফেলে এগিয়ে গেল, পালঙ্কের হাতল ধরে জোর গলায় বলে উঠল, কি হইছে? আবেরজান ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালো, তারপর বললেন, মাইয়া মানুষ এত ধূপধাপ শব্দ করে হাঁটোস কেন? আস্তে হাঁটতে পারোস না? দাদির জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালই পছন্দ পছন্দ নয় পরীর। যখনই সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞানের সহিত কথা বলবেই। পরী দাদির প্রশ্নের জবাব না দিয়ে বলল, তুমি কি কইবা তাড়াতাড়ি কও, আমার মেলা কাম আছে। আবেরজান হাতের ইশারায় নিজের পানদানি দেখিয়ে বললেন, একখানা পান দে। আগের ন্যায় ধূপধাপ পা ফেলে জলচৌকির দিকে এগিয়ে গেল। হাঁটু গেড়ে বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুরে নিলেন। পরি কৌটা থেকে কিছুটা চুন দাদির তর্জনী আঙ্গুলে মেখে দিয়ে কৌটাটা আগের স্থানে রেখে দিল। বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে। সেই লেখাগুলোর কথা মনে পড়ে গেল ওর। পরি এগিয়ে গেল দাদির কাছে, তির্যক দৃষ্টিতে তাকালো। দাদির গায়ের রং বেশ চাপা, কিন্তু অতটা কালো নয়। হাত পা ও মুখের চামড়া ঝুলে গিয়েছে। বয়স হয়েছে তো। পরি হুট করে বলে উঠল, যেই মাইয়ার রূপ বেশি হয় পোলা পয়দা করতে পারে না, তাই না দাদি? পরীর কথা শুনে চমকে তাকালো আবেরজান। এই কথা পরী শুনলো কোথা থেকে? দাদিকে বলতে না দিয়ে পরী আবার বলল, তোমার তো রূপ নাই, তাই তো 2টা পোলা পয়দা করছো, কিন্তু একটারও তো মানুষ করতে পারো নাই, 2টাই অমানুষ পয়দা করছো। বুড়ি কোহানকার, আমার আম্মাজান 3টা সোনা জন্ম দিছে, আর তুমি কি করছো? এক পোলায় 2টা বিয়া করছে, আরেক পোলায় বিয়ার খবরই নাই। পরের মাইয়া দেখে দেখে দিন পার করে। কথাগুলো বলে পরী একদণ্ড দেরি না করে দৌড়ে বাইরে চলে গেল। আবেরজান বেগমকে কিছু বলতেই দিল না। নিজের নাতনির উপর ক্ষুব্ধ হলেন আবেরজান। মেয়েটা বেশ চটপটে আর উড়নচণ্ডী স্বভাবের। মুখের বলিতে সবসময় তেজ মিশ্রিত থাকে, যা উনার আর 2 নাতনিদের মধ্যে কোনো ক্ষণেই দেখেননি। পরীর এরকম কথা শুনতে তিনি অভ্যস্ত, তাই বেশি না ভেবে তিনি পান খাওয়ার মন দিলেন। দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়নকক্ষের দিকে পা বাড়াতেই আবার ডাক পড়ল। এবারের ডাকটা দিয়েছেন পরীর মা মালা বেগম।
মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হলো পরি। সোনালি আপুর খাতাটা আজকে বোধহয় আর পড়া হবে না। ঘাড় ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকালো সে। বইয়ের সাজানো স্তূপের মধ্যে আসামির ন্যায় পড়ে আছে খাতাটা। হাতছানি দিয়ে ডাকছে যেন পরীকে, কিন্তু সময়ের অভাবে পরী আসতে পারছে না। অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগলো সে। এর মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা। পরী দৌড় লাগালো। পরনের ঘাগরাটা দু হাতে হালকা উঁচু করে ধরে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রন্ধনশালার দিকে। সেখানে বসেই ডাকছিলেন মালা। পরী ওখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়ল, সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল। বড় একটা গামলায় কুচো চিংড়ি বোঝাই করা, সেগুলো বাছাই করছে দুজন মিলে। মালা পরীকে খেয়াল করেনি, তিনি চিংড়ির হাত পা খোসা ছাড়াচ্ছেন আর কাশছেন। পরী দু পা ভাঁজ করে মায়ের পাশে বসে হাত ধরে বলল, আম্মা যান, আপনি অসুখ নিয়ে কাম করতে আইছেন কেন? পানি ধরলে তো আপনার কাশি আরো বাড়বে। কথাটা শেষ করে পরী গরম চাহনিতে একবার জেসমিনের দিকে তাকালেন, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলল, ঘরের কেউ কি দেখে না যে আমার আম্মার অসুখ? তারপরেও আম্মারে কামে ডাকে কেন, কোন সাহসে? আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে সাইরা দিব না, কইয়া দিলাম। জেসমিন এবার মুখ খুলল। আমি আপারে মানা করছিলাম পরী, কিন্তু সে শোনে নাই। পরী আবারও রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, হইছে, আপনারে আর অজুহাত দিতে হইব না। যা করার পরবর্তী শব্দ উচ্চারণ করার আগে মালা কষে চর মারেন পরীর গালে। এতে পরীর কোনো ভাবান্তর হলো না। প্রতিদিন দু চারটা চর না খেলে তার পেটের ভাত হজম হয় না, তাও মায়ের হাতের। মুখে আঁচল দিয়ে কাশতে কাশতে মালা বলল, কতবার কইছি মুখে মুখে তর্ক করবি না, তোর ছোট আম্মা হয়। পরী মাথা নিচু করে নিল, তবে রাগ ওর মধ্যে এখনো বিদ্যমান। মাথা নিচু করেই সে বলে, ছোট আম্মা কিন্তু আম্মা না। মালা ফের কিছু বলতে উদ্যত হলে জেসমিন থামিয়ে দিয়ে বলল, থাক আপা, পরীরে কিছু বললেন না, ছোট মানুষ। এরপর পরীর দিকে তাকিয়ে বলল, পরী, তুমি জুনমানের নিয়া শাপলা বিলে যাও, ঘরে একটা মানুষও নাই, তাই তোমারে বলতাছি কতগুলো শাপলা নিয়া আসো, চিংড়ি দিয়া রান্না হইব, আজকে ঘরে মেহমান আসবে। কপালে দৃঢ় ভাঁজ পড়ল পরীর। অবাক করা কণ্ঠে বলে, এই বন্যার ভিতরে মেহমান আইবে কই থেক্কা? পর মুহূর্তে কিছু ভেবেই পরীর মুখে হাসি ফুটে উঠল। রূপা পাইব? মালা দিলেন এক ধমক, এত কথা কস কেন, তাড়াতাড়ি যা। আর শোন, মুখটা ভালো করে ঢাইকা যাবি, কেউ জানি না দেখে। নৌকার সইয়ের মধ্যে থাইকা বাইর হবি না। জুনমান রে নিয়া এখন যা, তোর বাপে আর তার লোকজন থাকলে তোরে পাঠাইতাম না, এমন সময়টাতে বাড়ি খালি। মৃদু রাগ দেখা গেল মালার মুখে, কিন্তু পরী বেজায় খুশি। আজকে অনেকদিন পর বাইরে বের হবে সে। দৌড়ে নিজের কক্ষে চলে গেল। ওড়না দিয়ে নিজের মুখ ভালো করে বেঁধে নিল, শুধু চোখ দুটো খোলা রাখলো। দাদির ঘরে পেরিয়ে আসার সময় উকি দিল পরী। আবের যান আয়েশ করে বসে বসে সুপারি কাটছেন। পরী হাঁক ছাড়লো, ও বুড়ি। সুপারি কাটা রেখে পরীর দিকে তাকালেন তিনি। পরীকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে পরী ঘরের বাইরে বের হবে। তিনি জিজ্ঞেস করলেন, কই যাস? পরী ভেংচি কেটে বলল, তা দিয়ে তোমার কাম কি? আমি এখন যাই, আসমান থেকে যদি তোমার স্বামী ডাক দেয় তাইলে ভুলেও যাইও না কিন্তু। দেশ বন্যার পানিতে ভাইসা গেছে, তোমারে কবর দেওয়ার জায়গা পামু কই? পরী খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। আবারও রাগ হলো আবেরজানের। তার ভাষ্য মতে মেয়েদের জোরে হাসতে নেই, কাশতে নেই, এমনকি কাঁদতেও নেই। মেয়ে মানুষ থাকবে মোমের মতো, আগুনের স্পর্শ পেলে নীরবে গলে যাবে, জ্বলবে, পূর্বে ছাই হবে, তবে মুখ থেকে শব্দ বের হবে না। কিন্তু পরীর স্বভাব তার ধারণার বাইরে। তাই তিনি ঠিক করলেন, আজকে মালাকে বলে এই মেয়ের একটা ব্যবস্থা করবেনই করবেন। গ্রামের নাম নূরনগর। পদ্মা নদীর ধার ঘেঁষে এই গ্রামের অবস্থান। পদ্মা যেন নূরনগরের নূরের আলো ছড়িয়ে দিয়েছে। প্রতিটি ঋতুতে এই গ্রাম নানান বাহারে সজ্জিত হয়ে ওঠে। কখনো গরমে উত্তপ্ত পথিকের আর্তনাদ, কখনো বর্ষার মেঘমালা থেকে সৃষ্টি বাড়িধারা। স্বচ্ছ নীলাম্বরের মেঘের ভেলা, ঘাসে জমে থাকা শিশির কণার রূপবত্তা, তো কোকিলের মধুর কণ্ঠ, সব মিলিয়ে গ্রামের এই সৌন্দর্য সবার মন কাড়ে। কিন্তু এখন আর এই গ্রামে সেই সৌন্দর্য নেই। 5 দিন ধরে এই রূপবান গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। টানা বর্ষণের ফলে পদ্মা উপচে জলস্রোত দ্রুত তলিয়ে দিয়ে গেছে এই গ্রামের সাথে সাথে আরো অনেক গ্রাম। গরিব অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। কেউ কেউ নৌকা নিয়ে ভাসছে, কিংবা কলা গাছের ভেলায়। দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছে সারা দেশে এই প্রলয়কারী সর্বনাশ বন্যা। ঠিক এইরকম বন্যা হয়েছিল আজ থেকে 10 বছর আগে, 1988 সাল। আর এখন 1998 চলছে। এতগুলো বছর পর আবার সেই বন্যার মুখোমুখি সবাই। কেউই জানে না এই বন্যা কতদিন থাকবে, কতদিন মানুষ না খেয়ে অসহায় হয়ে পড়ে থাকবে। তারা কি বাঁচবে নাকি অসুখে অনাহারে অকালে প্রাণ হারাবে?
নৌকার ছইয়ের ভিতর বসে আছে পরী, দুপাশে পর্দা টেনে দিয়েছে। এটা মায়ের করা হুকুম। আর জুনমার নৌকা বাইছে। পরী ছইয়ের ভেতরে থেকেই চেঁচিয়ে উঠল,